হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরু হয় যেখানে আমরা দেখি সোংশির স্বামী ইয়ং আর ইয়ং এর দ্বিতীয় বউ হাওয়ান মিলে সোংশির পরিবারটাকে শেষ করে দিয়েছে। ইয়ং একেবারে লোভে পাগল আর টাকার পেছনে অন্ধ ছেলে। ওরা সোংশির পরিবারের ব্যবসা নিজের নামে লিখে নিয়ে সবাইকে স্বাভাবিকভাবে নয়, বেশ নিষ্ঠুরভাবে মেরেছিল। প্রায় 70-80 মানুষ মারা যায়। পরিবার শেষ করে ইয়ং সোংশিকে তার রুমে আটকে রেখে চারিদিকে আগুন ধরিয়ে দেয়। সোংশি বারবার অনুরোধ করছিল, দয়া করে আমার সাথে এমনটা করো না। কিন্তু ইয়ং তার নতুন বউ হাওয়ানের সাথে রোম্যান্স করতে করতেই বলে, সোংশি, তুমি কি ভেবেছিলে আমি কেন তোমাকে ডিভোর্স দিচ্ছি না? কারণ আমি তোমার পরিবারের ব্যবসাটা চাইছিলাম, আর সেটা এখন আমার হাতে, তাই তোমার আর দরকার নেই। তারপর ওরা চলে যায়। সোংশি চারিদিকে আগুন দেখে ভীষণ ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পরে যখন ওর জ্ঞান ফেরে তখন দেখা যায় ও অনেক সময় পেছনে চলে এসেছে, মানে সোংশির সাথে ইয়ং এর বিয়ের কিছুদিন পরে চলে এসেছে, অর্থাৎ ওর দ্বিতীয় জন্ম হয়েছে। প্রথমে ও কিছু বুঝতে পারছিল না যে কি হয়েছে, কিন্তু তখন মনে করলো যদি সৃষ্টিকর্তা আমাকে আরেকটা সুযোগ দিয়ে থাকে, এবার আমি পুরনো ভুলগুলো আর করব না, আমার পরিবারে আর কোনো ক্ষতি হতে দেব না। এই সময় ইয়ং সবে নতুন বিয়ে করেছে, কিন্তু এখনই এখানে হাওয়ানকে নিয়ে আসে আর বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি যখন সীমান্তে ব্যবসা করছিলাম, কিছু গুন্ডা লোক আমাকে আক্রমণ করেছিল। এই মেয়েটা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, তাই উপকার চুকানোর জন্য আমি তাকে বিয়ে করতে চাই। সোংশির মনে পড়ে হাওয়ান আসলে রানীর মেয়ে, আর কেউ জানে না এ ব্যাপারে। রাজাও জানে না যে তার এমন মেয়ে আছে। সোংশি ভাবে, ইমপ্রেসের সাহায্য নিয়ে ওরা আমার পরিবারকে মিথ্যা মামলায় পুড়িয়ে দিয়েছে। এই সব ভাবতে ভাবতে হাওয়ান আসে আর বলে, ইয়ং বলেছে আপনার কাশির সমস্যা আছে। আমি গভীর জঙ্গলে গিয়ে এই ঔষধ নিয়ে এসেছি, এটা খেলে কাশি পুরোটাই সেরে যাবে। সোংশির মনে পড়ে আগের জন্মে এই ঔষধ খাওয়ার পর তার কাশি আরো বেড়ে গিয়েছিল, রক্তবমিও হয়েছিল। তাই সোংশি ওষুধ খেতে রাজি হয় না আর বলে, তুমি এত কষ্ট করে এনেছো, আমি কিভাবে এটা খাই? আর হাওয়ানকেই জোর করে খাইয়ে দেয়। হাওয়ান নাটক করে ইয়াংকে বলে, দেখো ইয়ং আমাকে কি করলো, মনে হচ্ছে সে আমাকে পছন্দ করে না। ইয়ং রেগে বলে, সোংশি, তুমি তার সাথে এমন কেন করছো? তুমি যাই করো না কেন আমি তাকে বিয়ে করবই, এটা আমার শেষ সিদ্ধান্ত। সোংশি বলে, যদি তাই হয় তাহলে প্রথমে আমাকে ডিভোর্স দাও, আর যত খুশি মেয়ে বউ করে নিয়ে আসো, তাতে আমার কিছু আসে যায় না। ডিভোর্সের কথা শুনে ইয়ং একটু থমকে যায়, কারণ বুঝতে পারছো সোংশির ব্যবসার প্রতিও তো তার লোভ আছে। যাই হোক, ইয়ং বলে, দেখো আমাদের বিয়ে ইমপ্রেসের ইচ্ছায় হয়েছে, যদি এখন ডিভোর্স নিই তাহলে এটা ইমপ্রেসের আদেশ ভঙ্গ করা হবে। তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে রানী মায়ের বিরুদ্ধে যেতে চাও? সোংশি মনে মনে ভাবে, আচ্ছা, এখন সে রানী মায়ের নাম নিয়ে আমাকে বশ করতে চাইছে। যদি আমাদের বিয়ে রানী মায়ের ইচ্ছেই হয় তাহলে এর পেছনে অবশ্যই হাওয়ানের চতুর ষড়যন্ত্র আছে। তারপর সে বাড়ি চলে যায় তার বাবা মায়ের কাছে। সবাইকে জীবিত আর খুশি দেখে তার চোখে জল চলে আসে, কারণ কিছুক্ষণ আগের জন্মে ইয়ং তার চোখের সামনে সবাইকে মেরেছিল, আর তারা অনেক কষ্টে ছিল। এখন তাদের হাসতে থেকে সে ভিতরে ঢুকে পড়ে। ওকে কাঁদতে দেখে সবাই জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? সোংশি ইয়ং সম্পর্কে সব সত্যি বলে দেয়, যে ইয়ং তাদের সাথে কি করতে চলেছে, এমনকি বিয়ের কদিনের মধ্যেই সে আরেকজন মেয়ে নিয়ে এসেছে বিয়ে করবে বলে। বাবা রেগে বলে, যদি ওকে বিয়েই করতে হতো তাহলে তোমাকে চুপ করে ডিভোর্স দিয়ে দিত। ভাই বলে, আমাদের পরিবার দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে একটা, ও আমাদের ব্যবসা ছিনিয়ে নিতে চায় আর সবাইকে মারতে চায়। এটা আমাদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র, আমাদের কিছু একটা করতে হবে। সোংশি বলে, তোমরা সবাই সাবধানে থাকবে, তাই আমি আগে থেকেই তোমাদের সব বলছি। ইয়ংকে শাস্তি দেওয়ার জন্য প্রথমে আমাকে ইয়ং এর থেকে ডিভোর্স নিতে হবে, তারপর ওর আসল চেহারা সবাইকে দেখাবো। এরপর যখন সোংশি নিজের বাবা মায়ের বাড়ি থেকে ফিরছিল তখন পথে হঠাৎ এক চোর ওকে আটকায়, কারণ কিছু সিপাহী ওকে ধরে ফেলার জন্য পিছন থেকে ছুটছিল। চোরটা বলে, আমাকে ছেড়ে দাও, না হলে এই মেয়েকে মেরে ফেলবো। সোংশি অনেক ভয় পেয়ে যায় যে এইমাত্র মরার থেকে বেঁচে আসলাম, আবার মরতে বসলাম। ঠিক তখনই রাজকুমার জিয়ানলি এসে এক ঝটকায় চোরটাকে মেরে সোংশিকে বাঁচায় আর বলে, ক্ষমা করবেন, ও তো জেল থেকে পালিয়েছে আর বাঁচার জন্য তোমাকে হোস্টেস করেছিল, কিন্তু এত রাতে তুমি একা কি করছো? সোংশি বলে, আমি আমার বাবা মায়ের বাড়িতে গিয়েছিলাম ওদের সঙ্গে দেখা করতে,
এখন আমার স্বামী ইয়ং এর বাড়িতে যাচ্ছি। জিয়ানলি দেখে তার পায়ে আঘাত লেগেছে, তাই নিজের ঘোড়াটা ওকে দিয়ে বলে, তুমি এতে চড়ে বাড়ি ফিরে যাও। সংশির মনে পড়ে আগের জন্মে ওই রাতেই তার পুরো পরিবার শেষ হয়ে যাওয়ার পর রাজকুমার জিয়ানলি এসেছিল। সে রাজার থেকে আদেশ এনেছিল যে সং পরিবার নির্দোষ, তাদের ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তাই জিয়ানলি সংশিকে উদ্ধার করেছিল। তারপর ইয়ং এর পুরো পরিবারকে গ্রেফতার করেছিল, রানীকেও ধরে নিয়ে গিয়েছিল, কাউকে ছাড়েনি। সংশি বলে রাজকুমার জিয়ানলি রাজার ছোট ভাই, আর এই দেশে রানী মায়ের বিরুদ্ধে যাওয়ার সাহস কেবল ওরই আছে। তবে তার তো 1 মাস পরেই আসার কথা ছিল, কেন এত দ্রুত এলো? যাই হোক, আমার শ্বশুর বাড়ি থেকে বদলা নিতে ওর সাহায্য আমার লাগবে, তাই যেভাবেই হোক আমাকে ওর নজরে পড়তেই হবে। পরদিন রাজার পক্ষ থেকে সংশিকে পুরস্কার হিসেবে সোনা, রূপা আর অনেক মূল্যবান জিনিস দেওয়া হয়, কারণ আগের রাতে সে চোর ধরতে জিয়ানলির সাহায্য করেছে। আর সে চোর সাধারণ চোর নয়। যাই হোক, এত টাকা দেখে সংশির শাশুড়ির মন বদলে যায়। ও সংশিকে ভালোই ট্রিট করতে শুরু করে, কিন্তু সংশি তখন বলে, এই সব টাকা আর অলংকার আমার বাবার বাড়িতে পাঠিয়ে দাও। যা শুনে শাশুড়ি অনেক রেগে বলে, ভুলো না তুমি এখন এই বাড়িতেই আছো, তাই তোমার আমাদের ভালো ভাবতে হবে। তুমি তো এখনো মায়ের আঁচলে লুকিয়ে আছো। সকল পুরস্কার সংশির বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। হাওয়ান বলে, ও কোনো বড় কাজ করেনি, রাজা এতগুলো পুরস্কার কেন দিল ওকে? সংশি সেখান থেকে চলে যায়, যাতে শাশুড়ি রাগে জ্বলছিল, আর বলে সব টাকা আমি রাখবো। সে টাকা চুরি একটা প্ল্যান করে। যাই হোক, সংশি পুরস্কার বাপের বাড়িতে নিয়ে যাওয়ার পথে শাশুড়ির লোকেরা এসে আক্রমণ করে সকল পুরস্কার চুরি করার চেষ্টা করে। রাজকুমার জিয়ানলি এই পথ দিয়েই যাচ্ছিল, ঠিক ওখানেই ও এসে সংশিকে বাঁচায়, কিন্তু শাশুড়ির লোকেরা টাকা নিয়ে পালিয়ে যায়। সংশি জিয়ানলিকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য। তারপর শাশুড়ির কথা বলে যে সেই আমার টাকা চুরি করেছে, আপনি কি আমাকে তার থেকে টাকা উদ্ধার করতে সাহায্য করবেন? জিয়ানলি বলে, দেখুন, আমি আপনার কোনো ফ্যামিলি ম্যাটারে পড়তে চাই না, এটা একদমই শালীনতার কাজ নয়। আপনি গিয়ে আপনার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু তখন সংশি জিয়ানলিকে অনেক অনুরোধ করে, তাই সে রাজি হয়ে যায়। পরের সিনে সে সিপাহীদের নিয়ে শাশুড়ির বাড়িতে তল্লাশি দিতে আসে। এমনকি শাশুড়ির রুম থেকে অনেক টাকাও পাওয়া যায়, যাতে ইয়ং বলে, সংশি তুমি এত নিকৃষ্ট, নিজের টাকা আমার মায়ের রুমে লুকিয়েছ আর এখন তাকে ফাঁসানোর চেষ্টা করছো। তারপর সে সিপাহীদের বলে সংশিকে রুমে বন্দি করে রাখতে, যাতে কেউ ওর সাথে কথা না বলতে পারে। জিয়ানলি বলে, ওর গায়ে হাত দিও না। সংশি বলে, একটু তো তোমার মায়ের লজ্জা হওয়া উচিত, আমার জিনিস চুরি করে নিজের কাছে রেখে দিয়েছে, তারপর তুমি বলছো আমি দোষী? তোমার তো কোনো শরম লজ্জাই নেই। শ্বশুরমশাই নিজেকে বাঁচাতে তার স্ত্রীকেই গালাগালি দিতে শুরু করে। আমার পেছনে এরকম নোংরা কাজ করছো তুমি, এখন তুমি দ্রুত ওকে রুমে বন্দি করো। কিন্তু সিপাহীরা তখন তাকে গ্রেফতার করে নেয়, কারণ সে চুরি করেছে। এখন আইন তাকে সাজা দেবে। যদি তাকে মুক্ত করতে চান, টাকা দিয়ে মুক্ত করুন। রাজকুমার জিয়ানলি ওখান থেকে যাচ্ছিলেন, তখন সংশি এসে বলে, এসব আপনার কাজ নয়, তবুও আপনি আমাকে সাহায্য করেছেন, ধন্যবাদ। বলুন এর বদলে আমি কি করতে পারি? জিয়ানলি বলে, আমার কিছুর দরকার নেই, এবং সোজা সেখান থেকে চলে যায়। সংশি বলে, ও যদি এভাবে এড়িয়ে চলে আর তার যদি সাহায্য না পাই, তাহলে আমি কিভাবে এই পরিবারের থেকে বদলা নেব? তখন হঠাৎ ইয়ং তলোয়ার নিয়ে দৌড়ে বাইরে আসে আর সংশিকে মারতে চেষ্টা করে। সংশি তাকে থামিয়ে জোরে 2টা থাপ্পড় মারে আর বলে, তোমার মা চুরি করেছে, সেটা ধরা পড়ে গিয়েছে, আর রাগ তুমি আমার উপরে দিচ্ছ। আমাকে মারছো কোন দুঃখে? কালকে তুমি বলেছিলে আমাদের বিয়ে রানীমায়ের ইচ্ছে হয়েছে, তাহলে আমাকে মারলে রানীমা কি বলবে? যাই হোক, তখন হাওয়ান এসে ওকে নিয়ে যায় আর বোঝায়, ইয়াং এখন চুপ করো, এই ব্যাপারে আমরা অবশ্যই বদলা নেব, আগে মাকে বাঁচানো জরুরি। পরদিন সংশি রাজকুমারী জিয়াং এর কাছে যায়। যদি জিয়ানলি সাহায্য না করে, তাহলে তার বোন তো আমাকে সাহায্য করতেই পারে। কিন্তু রাজকুমারী জিয়াং মন্দিরে পূজা করছিলেন, তাই দাসী সংশিকে ঢুকতে দেয় না আর বলে, কিছুক্ষণ পরে এসো। অন্যদিকে জিয়ানলি একজন বিদ্রোহীকে ধরেছে, যিনি এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিল। জিয়ানলি সেই লোককে অনেক টর্চার করে আর মুখ খুলতে বলে। অনেক মারধরের পর লোকটা ফাঁস করে দেয় যে ওরা মন্দিরে আগুন লাগিয়ে দাঙ্গা হাঙ্গামা করতে চেয়েছিল, যাতে সাধারণ মানুষ মন্দিরে যেতেই ভয় পায়। ঠিক তখন জিয়ানলির বডিগার্ড জানায়, আপনার বোন তো এখন মন্দিরেই আছে,
এটা শুনে জিয়ানলি তাড়াতাড়ি ছুটে যায় জিয়াংকে বাঁচাতে। এদিকে মন্দিরে আগুন ধরে গিয়েছে। সংসি রাজকুমারী জিয়াংকে বাঁচানোর জন্য আগুনে ছাপ দেয়, যদিও ওর অনেক বেশি ভয় লাগছিল, কারণ ওর আগের জন্মের সব কথা মনে পড়ছিল, কারণ আগের জন্মে ও আগুনে পুড়ে মারা গিয়েছিল। তবুও সংসি মনের মধ্যে সাহস নিয়ে রাজকুমারীকে সাহায্য করতে চলে আসে আর ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। কিন্তু সংসি যখন বের হওয়ার চেষ্টা করে তখন ওর সামনে বড় একটা কাঠ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। সংসি আটকা পড়ে যায়। ও ভীষণ ভয় পেয়েছিল যে কাঁপতে শুরু করে। ঠিক তখনই আরেকটা বড় কাঠ ওর উপর পড়তে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে জিয়ানলি এসে ধরে আর ওকে বাঁচায়। পরিস্থিতি শান্ত হলে রাজকুমারী জিয়াং সংসির কাছে গিয়ে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। ওদের দুজনের অনেক গল্প হয়, যাতে আমরা বুঝতে পারি ওরা ভালো বন্ধু হয়ে গেছে। এদিকে আমরা জানতে পারি ইমপ্রেসের আদেশে আসলে ওরা মন্দিরে আগুন দিয়েছিল, যাতে সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা পড়ে যায় আর সবাই এসব নিয়ে মাতামাতি করে। রানী এমন করে নিজের বিরুদ্ধে ছড়ানো গুজব থামাতে চেয়েছিল। আতঙ্ক পড়ে গেলে সাধারণ মানুষ আর রানীর ব্যাপারে খবর ছড়াতে পারবে না। ইয়ং বলে, যদি আমার নাম সামনে চলে আসে তাহলে আমি শেষ হয়ে যাব, তাই ভালো হবে আমি যদি সংসিকে ফাঁসিয়ে দিই। এরপর ইয়ং কিছু সিপাহী নিয়ে সংসিকে ধরতে যায়। ইয়ং বলে, তুমি মন্দিরে আগুন লাগিয়েছিলে কারণ তুমি জানতে রাজকুমারী জিয়াং এখানে প্রার্থনা করতে আসবে, আর তুমি ওকে বাঁচানোর নাটক করবে যাতে রাজকুমারীর চোখে তুমি বেশি ভালো হয়ে যাও। জিয়ানলি বলে, দেখো, এই আগুন লাগানোর পেছনে সংসি নেই। ইয়াং বলে, এই তুই কে রে? তুই কেন আমার মুখের উপর কথা বলছিস? গতকালও তুই আমার বউয়ের সঙ্গে ঘুরছিলি, আজকেও সংসির পেছনে লেগে আছিস। জিয়ানলি বলে, আমি রাজকুমার জিয়ানলি। তখন ইয়াং হেসে উঠে বলে, রাজকুমার জিয়ানলি? সে তো এখন সীমানায় আছে, কিছুদিন পর আসবে। তুমি কি তার জায়গায় এখন নকল রাজকুমার হয়ে ঘুরছো? তারপর ওর সৈন্যদের বলে, একে ধরে নিয়ে যাও। ও নিজেকে রাজকুমার জিয়ানলি ভাবছে, ওর সাহস একটু বেশি। কিন্তু তখন রাজকুমার জিয়ানলির লোকেরা এসে পৌঁছায়। তারা রাজকুমারের টোকেন দেখিয়ে বলে, ইনি রাজকুমার জিয়ানলি। তাই সব সৈন্যরা বাধ্য হয়ে মাথা নিচু করে ফেলে। ইয়ংকেও মাথা নোয়াতে হয়। জিয়ানলি ইয়ং এর গলায় তলোয়ার ধরে বলে, আমার অবমাননা করার সাহস কি করে হলো? তোমার ভাগ্য ভালো যে আমি রেগে যাইনি, না হলে আজ তোমার মাথা ঘাড় থেকে আলাদা করে দিতাম। আর কি বলছিলে জানি? আমি তোমার বউয়ের কাছে বেশি ঘেঁষছি, তাই না? আমি তো আরো করব, তোমার সামনে করব, আর তুমি কিছুই করতে পারবে না। জিয়ানলি ওকে এতটা অপমান করে যে ইয়ং এর কান্না পেতে শুরু করে। যাই হোক, এরপর জিয়ানলি একা একাই নিজের আগুনে পোড়া চোটে ঔষধ মাখছিল। তখন সংসি এসে তাকে সাহায্য করতে শুরু করে, যা দেখে জিয়ানলি একটু লজ্জায় পড়ে যায়। সংসি বলে, আমার মনে হয় মন্দিরে আগুন লাগানোর পেছনে অবশ্যই ইয়ং এর হাত রয়েছে, আর ও চায় আমার ভাই আর বাবার ব্যবসা নিজের নামে করে নিতে। এমনকি সংসি কথার মাঝে ইঙ্গিত দিয়ে বলে, ইয়ং এর পেছনে অবশ্যই রানীর হাত আছে, আর ইয়ং রানীকেই সাপোর্ট করছে, না হলে ইয়াং এত বড় কাজ একা করার সাহস পেত না। জিয়ানলি ওর কথাগুলো বুঝতে পারে, তাই মন্দিরে আগুনের ঘটনার ইনভেস্টিগেশন শুরু করে। সংসি বাড়ি ফিরলে শুনতে পায় ইয়ং আর হাওয়ানের বিয়ের কথা চলছিল। বিয়ের কথা শুনেই সংসির মনে পড়ে বিয়ের দিন হাওয়ান ওর ওপর হেয়ারপিন চুরি করার অভিযোগ এনে লজ্জা দিয়েছিল। হাওয়ান বলেছিল, এমন হেয়ারপিন তো শুধু রানী মা পরে। সংসি এই হেয়ারপিন কোথায় পেল? ও নিশ্চয়ই এটা চুরি করেছে। সে সময় সবকিছু শুনে সংসি কিছুই বলতে পারেনি, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু এবার আর সংসি এসব হতে দেবে না। যাই হোক, পরদিন হাওয়ান রানীমায়ের কাছে বিয়ের খরচ চেয়ে আসে আর সংসিকে জ্বালাতে বলে, দেখো, রানীমা আমাকে কত দামি দামি গহনা দিয়েছে, তুমি তো এসব গহনা জীবনে চোখেও দেখোনি। কিন্তু সংসি এসব কথায় পাত্তাই দেয় না। যাই হোক, তখন ওর চোখ পড়ে সেই হেয়ারপিনে। সংসি বুঝতে পারে আবারও ওর ওপর হেয়ারপিন চুরির অভিযোগ আনার ছক চলছে। যাই হোক, বিয়ের দিন সংসি ঠিক যেভাবে ভাবছিল সেভাবেই হাওয়ান আর শাশুড়ি মিলে ওর ওপর হেয়ারপিন চুরি করার অভিযোগ তোলে আর সবার সামনে বলে, এমন হেয়ারপিন তো শুধু রানীমা পরে, তুমি এটা চুরি করেছ। তখন সংসি শান্ত হয়ে তার হেয়ারপিন সবাইকে দেখিয়ে বলে, দেখো, আমি বাজার থেকে কম দামে এটা কিনেছি, এটা রানীমার হেয়ারপিন নয়। এসব দেখে হাওয়ান পুরাই হতবাক হয়ে যায়। আর আশেপাশের লোকেরা বলে, বেচারি সংসিকে কেমন লোকেদের সাথে থাকতে হচ্ছে। সেই রাতে রাজকুমার জিয়ানলি ইনভেস্টিগেশন নিয়ে সংসির কাছে কিছু বলার জন্য আসে।
হাওয়ান দুজনকে দেখে দ্রুত ইয়ং এর কাছে গিয়ে বলে, দেখো, তোমার বউ তোমার পেছনে রাজকুমারের সঙ্গে সম্পর্ক করছে। যা শুনে ইয়ং দৌড়ে সেই ঘরে আসে, কিন্তু দেখতে পায় তারা তো শুধু কথা বলছে। ইয়ং তাই কিছু বলতে পারে না, শুধু ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। সেই রাতে হাওয়ান স্বপ্নে দেখে সংশি আর রাজকুমার জিয়ানলি মিলে ওর পুরো পরিবার শেষ করে দিয়েছে, রানীমাকেও ছাড়েনি। এই স্বপ্ন দেখে ও ভয়ে কাঁপতে থাকে। পরদিন হাওয়ান ইয়ংকে বলে, তুমি সংশিকে ডিভোর্স দাও, না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ইয়ং একদম চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শাশুড়ি বলে, এখন ডিভোর্স দেওয়া ঠিক হবে না, আমরা এখনো ওর পরিবারের ব্যবসা নিজেদের হাতে নিয়ে নিইনি। একবার ব্যবসা পেয়ে গেলে পুরো গোটা পরিবারকে শেষ করে দেব। এ কথা শুনে হাওয়ান চলে যায় রানীমায়ের কাছে, যিনি আসলে ওর আসল মা। ও সংশির ব্যাপারে রানীমাকে সব জানায় আর বলে, আপনি ওদের পরিবারকে মিথ্যে অভিযোগ দিয়ে সবাইকে জেলে ঢুকিয়ে দিন, যাতে ইয়ং সংশিকে ডিভোর্স দিতে বাধ্য হয়। রানীমা বলে, চিন্তা করো না, আমি ব্যবস্থা নেব। অন্যদিকে জিয়ানলি সংশিকে বলে, তদন্তে জানা গেছে মন্দিরে আগুন লাগানোর পেছনে রানীমায়ের অর্থাৎ ইমপ্রেসের হাত আছে, কিন্তু বুঝতে পারছি না কেন রানীমা তোমার শ্বশুরবাড়ির সঙ্গে হাত মিলিয়েছে। সংশি জানায়, আমার স্বামীর দ্বিতীয় বউ হাওয়ান আসলে ইমপ্রেসের মেয়ে। অনেক বছর আগে ইমপ্রেস একটা মেয়ের জন্ম দিয়েছিল, কিন্তু রাজার সামনে বলেছিল এক ছেলে হয়েছে। ইমপ্রেস এসব করেছে রাজপ্রাসাদে নিজের ক্ষমতা ধরে রাখতে, আর একটা ছেলেকে এনে বলেছে এটাই তার ছেলে। কিন্তু এখন তার মেয়ে হাওয়ান বড় হয়ে ফিরে এসেছে, তাই ইমপ্রেস রাজপ্রাসাদ থেকে ওকে সাপোর্ট করছে। হাওয়ান ইয়ংকে টার্গেট করে ইমপ্রেসের মাধ্যমে ওর এবং আমার বিয়ে করিয়েছে, কারণ ও ভালো করেই জানে আমার পরিবার কতটা ধনী। হাওয়ান ভালো করেই জানতো আমার আর ইয়ং এর বিয়ে হয়ে গেলে সে ইমপ্রেসের সাপোর্ট নিয়ে আমার পরিবারকে একেবারে ফাঁসিয়ে দেবে, আর আমার বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা সব নিজের নামে করে নেবে, যাতে ইমপ্রেস যখন ওকে রাজার সামনে নিয়ে যাবে তখন ও একদম খালি হাতে না, বরং একটা ধনী ব্যবসায়ীর ক্ষমতা ওর হাতে থাকবে। ও এই জীবনে আমার অনেক কিছুই কেড়ে নিয়েছে। জিয়ানলি এসব শুনে একদম হতবাক হয়ে যায় আর ভাবে, ইমপ্রেস ছেলেপেলেদের নিয়ে রাজার কাছে এত বড় মিথ্যে কথা বলেছে। যদি রাজা জেনে যায় তাহলে ওকে ছাড়বে না। জিয়ানে চলে যাওয়ার পর ওই রাতে ইয়ং সংশির কাছে যায় রাত কাটানোর জন্য, কারণ এখন তো ও হাওয়ানের থেকে বিরক্ত হয়ে গেছে। ও বেডের কাছে গিয়ে পৌঁছাতে হঠাৎ করে সংশির দাসী এসে ওকে বস্তায় বেঁধে বেশ এক ঝাঁক মারধর করে। পরদিন সকাল পর্যন্ত ও অজ্ঞান হয়ে পড়ে থাকে, আর প্রাসাদের সব দাসদাসীরা এসে ওকে দেখে হাসাহাসি করে। তখন হাওয়ান এসে ওর জ্ঞান ফেরায়। হুশে এসে ইয়ং সোজা সংশির কাছে গিয়ে বলে, গতরাতে আমার সঙ্গে এই আচরণ করার সাহস তোমাকে কে দিল? আমি তোমায় ছাড়বো না। সংশি কিছু বলার আগে হাওয়ান বলে, তো গতরাতে তুমি ওর ঘরে গিয়েছিলে কেন? বলো, কি করতে চেয়েছিলে? হাওয়ান ওকে মারধর করতে শুরু করে, তাই ইয়ং তাকে দূরে ঠেলে দেয় আর সেই দাসীকে বলে, গতকাল তো তুমি নিজেই আমাকে এভাবে পিটিয়েছিলে, তাই না? ও দাসীকে মারার জন্য এগিয়ে আসছিল, তখন সংশি ওর ওপর পানি ছুড়ে দেয়, আমার লোকেদের গায়ে হাত দেবে না, তাহলে তোমার খবর আছে। এখন ইয়ং পাল্টা হামলা করতে চাইছিল, কিন্তু সেখানে জিয়ানলি এসে তাকে ধরে আর বলে, যে আমার প্রোটেকশনের নিচে আছে তার গায়ে তোমার হাত লাগাতে পারো না। জিয়ানলিকে দেখে ইয়ং এর মুখ বন্ধ হয়ে যায়। আসলে জিয়ানলি এসেছিল ইয়ং এর কালো গোপন কথা ফাঁস করতে। সে বলে, তুমি ব্যবসায় অনেক ঘাপলা করেছো, তাই তোমার ডিমোশন হবে। ডিমোশন হতেই সংশি ওকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ এখন সংশি একটি উদ্দেশ্য পেয়েছে ডিভোর্স চাওয়ার, যে তোমার সঙ্গে থাকা ঠিক হবে না, তুমি অসৎ লোক। যে পরের সিনে ডিভোর্স নেওয়ার পর সংশি অনেক বেশি খুশি ছিল। সে দেখে জিয়ানলির মুখেও একটা হাসি ফোটে। সংশি ওকে অনেক ধন্যবাদ দেয়, আজ তোমার জন্যই আমি আমার ভাগ্য বদলাতে পেরেছি। দুজনে তখন অনেক কাছাকাছি। জিয়ানলি ওকে কিস করতেই যায়, কিন্তু সংশি তাকে থামিয়ে বলে, আমাদের উচিত শত্রুদের দুর্বল না ভাবা। ইমপ্রেস নিশ্চয় এর প্রতিশোধ নিতে চাইবে, তাই আমাদের আরো সতর্ক হতে হবে। ওরা আরো চিন্তায় পড়ে যায়। তো পরের দিন সংশি একটা মন্দিরে যায় প্রার্থনা করার জন্য। তখন সেখানে ইয়ং হাজির হয় আর রেগে গিয়ে ওকে মেরে ফেলে। ইয়ং বলে, তোর কারণে আমার এত টাকার ক্ষতি হলো, তুই তো মরারই যোগ্য। পরদিন সংশির শ্বশুরবাড়ির সবাই ওর জন্য একটা ফিউনারেলের আয়োজন করে। শাশুড়ি আর হাওয়ান এত টাকা দেখে চোখ বড় বড় করে ভাবে, ভালো হলো সংশি মরেছে, এখন এই সব টাকা আমাদের।
তখনই সংসি এসে পড়ে। সবাই ভয়ে লাফিয়ে ওঠে যে এটা কি সংসির ভূত। আসলে সংসি জীবিতই ছিল, শুধু মরার নাটক করছে। সংসি বলে, তোমরা আমার টাকা নিতে আমাকে মেরে ফেলবে আমি কখনো ভাবিনি। ইয়ং তাড়াতাড়ি দল বদলে নিয়ে বলে, এটা আমার মা করতে বলেছিল, তাই আমাকে তোমাকে মারতে হয়েছিল। বাকিটা সংসি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও, আমরা আবার বিয়ে করব। এসব কথা শুনে জিয়ানলি এসে বলে, তোমার বিয়ে নয়, বরং তোমার সরাসরি অভিযান হবে, তাও আবার জেলে। এই কথা বলে ও ইয়ং এর পুরো পরিবারকে খুনের চেষ্টা এবং চুরির অভিযোগে গ্রেফতার করে। যাক, সৈন্যদের সঙ্গে ইয়ং এর পুরো পরিবারকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ ওদের উপরে থুতু ফেলছিল, পচা ডিম টমেটো ফেলছিল, আর বলতে থাকে, আমরা তো তাদের কত ভালো মনে করতাম, কিন্তু তারা তো একদম লোভের পাঠা। ওদের ওপর বাসি সবজি আর ডিম ছুঁড়ে মারুন সবাই। ইমপ্রেস যখন এই খবর পায় তখন ও ইয়ং এর পুরো পরিবারকে মারার আদেশ দেয়, যাতে তার মেয়ে হাওয়ান বেঁচে যায়। পরের সিনে ইমপ্রেসের লোকজন এসে জেলের মধ্যে ইয়ং এর বাবা মাকে মেরে ফেলে। আর যখন ইয়ংকেও মারতে যায় তখন ইয়ং হাওয়ানকে দ্রুত অপহরণ করে জেল থেকে পালিয়ে যায়। এদিকে জিয়ানলি রাজার সামনে ইমপ্রেসের সকল পায়তারা ফাঁস করে দেয়। ও বলে, 19 বছর আগে ইমপ্রেসের একটা মেয়ে হয়েছিল, কিন্তু তিনি আপনাকে মিথ্যে বলেছিলেন যে তার একটা ছেলে হয়েছে। এইভাবে সে শুধু তার মেয়ে হাওয়ানকে বাঁচায়নি, বরং আপনার সামনে নকল ছেলে হাজির করে তাকে ক্রাউন প্রিন্স বানিয়েছে, যাতে সে পরবর্তীতে এক পুতুল রাজা হতে পারে। ইমপ্রেস নিজের দেশে বসে দুর্নীতি করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, মন্দিরে আগুন লাগিয়েছে, দাঙ্গা করিয়েছে, ডাকাতদের সঙ্গে হাত মিলিয়েছে। এসব কিছু শুনে ইম্পেরর অনেক রেগে যায়। সে সকল প্রমাণ ও সাক্ষীর ওপর ইমপ্রেসের থেকে রানীর টাইটেল ছিনিয়ে নেয় আর তাকে চিরতরে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেয়। কোল্ড প্যালেসে এসে ইমপ্রেস তার জাল ছেলেকে মানে যুবরাজকে বলে, সং পরিবার থেকে ট্রেড রুটের ম্যাপ চুরি করে নিয়ে আসো, আমার এখন এটা খুবই দরকার। যুবরাজ বলে, ঠিক আছে, আমি তাই করব। এদিকে সংসির বাবা ওকে বলছিল, দেখো, ইমপ্রেস এখন নিশ্চয়ই ওই ম্যাপটার পেছনে লেগেছে। যা শুনে সংসি ভাবে, মনে হয় না ইমপ্রেস শুধু ব্যবসা রাস্তা দিয়ে ভাবছে, তার অবশ্যই পাশের দেশের সাথে নিজেদের কানেকশনটা মজবুত করতে হবে, কারণ পরে তার জাল ছেলে রাজা হলে পাশের দেশ থেকে তাকে সাপোর্ট করতে হবে। যাই হোক, তখন যুবরাজ তাদের উপর আক্রমণ করে আর খুব জোর খাটিয়ে সংসি আর তার ভাইকে ধরে নিয়ে গিয়ে টর্চার করে। যুবরাজ সোজা বলে, আমার সেই ম্যাপটা চাই। ততক্ষণে এখানে জিয়ানলি রাজাকে নিয়ে এসে হাজির হয়। এম্পায়ার তো এসব দেখে অবাক। সে বলে, বিশ্বাস হচ্ছে না আমার পরিবারের মধ্যে এমন বুদ্ধিহীন লোক আছে যুবরাজের মতো। এরপর সে নির্দেশ দেয় যে যুবরাজকে আর ইমপ্রেসকে এমন একটা জায়গায় আটকে রাখো যাতে বাইরে কারো সঙ্গে যোগাযোগ না করতে পারে। তারপর জিয়ানলি সংসিকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তোমার কি ব্যথা করছে? সংসি বলে, আগে আমি যা সহ্য করেছি এটা তো কিছুই না, কিন্তু মনে মনে ভাবে যদি আমি বলে দেই যে আমি সময় থেকে পেছনে এসে গেছি, ও আমাকে পাগল ভাববে, আমার কথা বিশ্বাস করবে না। তাই সংসি বেশি কিছু বলে না। জিয়ানলি ওকে সান্ত্বনা দেয় যে আমি তোমাকে আর কখনো একা ছাড়বো না, কখনো বিপদে পড়তে দেব না। তারপর যত্ন নিয়ে ওর চোটে ওষুধ লাগিয়ে দেয়। এরপর ওরা পাশের দেশে যায়, কারণ তারা শুনেছে হাওয়ান আর ইয়ং জেল থেকে পালিয়ে সেখানে গেছে। রাস্তায় ওদের একটি হোটেল রুমে থাকতে হয়। রাতে ঘুমানোর সময় পাশের ঘর থেকে একটি মেয়ে জোরে চেঁচানোর আওয়াজ আসে। এসব শুনে সঙ্গে সঙ্গে সংসি ভীষণ লজ্জায় পড়ে যায়। জিয়ানলিও তা বুঝতে পারে, তাই জিয়ানলি ওর কান ঢেকে বলে, চুপ করে ঘুমাও, ঠিক মতো বিশ্রাম নাও। এখানে সংসি বুঝতে পারে যে আমাদের জিয়ানলি একটা গ্রিন ফ্ল্যাগ, যাতে সংসি অনেক খুশি হয়ে যায়। পরদিন ওরা বাইরে বেরিয়ে যায় মিশনে, আর সংসি দেখতে পায় দুজন লোক ঝগড়া করে যাচ্ছে। এরপরও জানতে পারে ইমপ্রেসের কানেকশনের কারণে ইয়ং এখানে বড় মন্ত্রী হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ও জিয়ানলিকে এসব খবর দেয়, যাতে জিয়ানলি বলে, আমাদের অবশ্যই ঠিক মতো প্ল্যান করে তাদের ধরে ফেলতে হবে। হঠাৎ করে প্রতিশোধ নিতে গিয়ে কোনো ভুল করা যাবে না। কিন্তু তাদের কিছু করার আগেই ইয়ং সংসিকে ধরে নিয়ে আসে। ইয়ং এখানে বড় মন্ত্রী, তাই ও সংসিকে বন্দি করে ফেলে আর সংসির কাছে বারবার একটা চান্স চাইতে থাকে আর বলে যে আমি জানি তুমি ওই জিয়ানলিকে পছন্দ করো না, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে সুখী রাখবো। আমি এক বড় মন্ত্রী, তুমি যদি বলো হাওয়ানকে ডিভোর্স দিতে তাহলে আমি সেটাও করব।
তখনই জিয়ানলি এসে বলে তোমার ডিভোর্স হয়ে গেছে, ও আর তোমার বউ না, তাই ওকে ছেড়ে দাও। ইয়ং বলে আমি কোনোদিন ডিভোর্স পেপারে সাইন করিনি, তাই ও এখনো আমার বউ। এরপর ইয়ং জিয়ানলিকে হুদায় গ্রেফতার করে নেয় আর অনেক অত্যাচার করে। ইয়ং সংসিকে হুমকি দিয়ে বলে দ্রুত আমাকে হ্যাঁ বলো, না হলে জিয়ানলিকে শেষ করে দেব। জিয়ানলি, তুমি হয়তো রাজকুমার অন্য দেশের, কিন্তু এখানে আমার কথাই চলবে। ইয়ং সংসির সাথে বেরোতে চাইছিল। সংসির কাছেও কোনো উপায় নেই, কারণ না হলে ইয়ং জিয়ানলিকে মেরে ফেলবে। তখন তারা হাওয়ানের সাথে মুখোমুখি হয়। হাওয়ান বলে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, বড় মন্ত্রী বানিয়েছি, তবুও তুমি সংসির পেছনে পড়ে আছো। ইয়ং হাওয়ানকে মারধর করে আর সংসির দিকে মুখ ফিরিয়ে বলে এখন তো তুমি আমার উপর বিশ্বাস করো, বুঝলে আমি তোমার কত ভালোবাসি, চলো এবার বিয়ে করে নি। এসব শুনে হাওয়ানের মাথা নষ্ট হয়ে যায়। ও হঠাৎ উঠে দাঁড়িয়ে ইয়ংকে ছুরি মারে, আর এভাবেই দুজনেই সেখানে মারা যায়। সংসি দৌড়ে জিয়ানলির কাছে গিয়ে ওকে বাঁচায় আর বলে আমাদের সব শত্রু শেষ, অবশেষে আমাদের জয় হয়েছে। জিয়ানলি অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর তারা দেশে ফিরে আসে আর জিয়ানলি সীমান্তে যুদ্ধ করতে যায়, কারণ হাওয়ান আর ইয়ং ওই দেশে গিয়ে ঘাপলা করেছে, যাতে পাশের দেশের রাজা রেগে গিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। সংসি তার পরিবারের ব্যবসায় সাহায্য করতে থাকে। অনেকদিন পর যুদ্ধে জিতে জিয়ানলি ফিরে আসে। সে সংসিকে বলে তুমি হয়তো জানো না, আমি আসতে তাড়াহুড়ো করেছিলাম, কারণ তুমি আমার মাথা থেকে 1 সেকেন্ডের জন্য সরে যাওনি। সবসময় আমি তোমার কথাই ভাবছিলাম। এইসব বলেই ও বিয়ের প্রস্তাব দেয়। যদি আমি তোমার হাজবেন্ড হই তাহলে আর কাউকে বিয়ে করব না, শুধু তুমিই আমার স্ত্রী আর আমি তোমারই যত্ন নেব। সংসি হাসি মুখে হ্যাঁ বলে। বিয়ে হয়ে যাওয়ার পর জিয়ানলি বলে আমি সবসময় ভাবতাম আমি একাই থাকবো, কখনো বিয়ে করব না, সন্তানও চাইনি, কিন্তু তোমার সাথে পরিচয় হবার পর আমি পাগলের মতো তোমার প্রেমে পড়েছি, এখন শুধু তোমাকে চাই। সংসি ভাবে ইয়ং এর সাথে খারাপ অভিজ্ঞতার পর বিয়ের উপর থেকে বিশ্বাস হারিয়েছিলাম, ভাবতাম আর কখনো ভালোবাসবো না, কিন্তু আমার ধারণা ভুল ছিল, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। তুমি একজন সঠিক মানুষ, আমি জিয়ানলিকে ভালোবেসে ফেলেছি। সে এসব মুখে না বলে নিজের মনেই রাখে, আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।